ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার। ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি। প্রতিবন্ধীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান আব্দুস সালামের। আমার কিছু হলে দায় সম্পূর্ণ আমির হামজার। সর্বশেষে জানাবো, জামায়াতের ছায়া মন্ত্রিসভা গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন পরিচিত নেতারা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় রোববার 24 মে সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওই মিলনায়তনে তারেক রেজা একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। সন্ধ্যা 6:30টার দিকে তিনি সেখানে পৌঁছালে সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হামলা ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজা সহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হয় তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত 22 মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির সফরকালে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের 8 জনের বিরুদ্ধে মামলা করেন। এরই জের ধরে পরদিন শনিবার জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির তারেক রেজা সহ 22 জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন। ছাত্রদলের সেই মামলায় প্রেক্ষিতেই আজ এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেফতার করল পুলিশ। ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি। শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার 24 মে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরত হাজেরা ও প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদ উল আজহা আমাদের সামনে সমাগত। ঈদ উল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা আমাদের অনুপ্রেরণা যোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে বলে মত দেন তিনি। শফিকুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে, সেজন্য তারা নানা ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সব চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। ঈদ উল আজহার সামনে রেখে হযরত ইব্রাহিম, হযরত হাজেরা ও হযরত ইসমাইলের মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জামায়াত আমির বলেন, তাদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবে আমাদের ত্যাগ ও কোরবানি আল্লাহর কাছে কবুল ও সার্থক হবে ইনশাআল্লাহ। প্রতিবন্ধীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান আব্দুস সালামের। সমাজের অবহেলিত পিছিয়ে থাকা প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জাতীয় উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় লটারি 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, প্রতিবন্ধীদের ভেতরেও অনেক সুপ্ত প্রতিভা রয়েছে। তাদের মেধা বিকাশের যথাযথ সুযোগ সৃষ্টি করা হলে তারা চাকরি, সংস্কৃতি, ক্রীড়া সহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণও সমানভাবে জরুরি। তাদের উপযুক্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা বড় ধরনের অন্যায় বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির দীর্ঘমেয়াদী জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে তিনি বলেন, বর্তমান সরকার দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের সহায়তা প্রদান এবং শ্রমিক বান্ধব কর্মসূচির পাশাপাশি ঢাকা শহরের হকারদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
আমার কিছু হলে দায় সম্পূর্ণ আমির হামজার। জামায়াত নেতা ও সংসদ সদস্য আমির হামজার একটি ওয়াজ মাহফিলের বক্তব্যকে কেন্দ্র করে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। রোববার 24 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক আবেগঘন সতর্ক বার্তামূলক স্ট্যাটাসে তিনি এই আশঙ্কার কথা জানান। রাশেদ খান অভিযোগ করেন, এমপি আমির হামজা ওয়াজ মাহফিলে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে তাকে সাধারণ মানুষের কাছে হত্যাযজ্ঞ করে তোলার চেষ্টা করেছেন এবং এর ফলে তার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী রাশেদ খানের ওপর যে কোনো সময় মব বা দলবদ্ধ হামলা হতে পারে। নিজের জীবননাশের আশঙ্কা ব্যক্ত করে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে যদি তার কোনো ধরনের শারীরিক ক্ষতি হয় তবে সম্পূর্ণ দায় আমির হামজাকেই নিতে হবে। ফেসবুক পোস্টে রাশেদ খান আমির হামজার অতীত রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে বলেন, ইতিপূর্বে এই জামায়াত নেতা ওয়াজ মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে ও তার 14 গোষ্ঠীকে আওয়ামী লীগ বলে দাবি করেছিলেন। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যে কাজ করবে না, সে যে কোনো দলেরই হোক না কেন, সে জাহান্নামে যাবে বলেও ফতোয়া দিয়েছিলেন। রাশেদ খানের দাবি, ফ্যাসিবাদের দোসর হিসেবে আমির হামজার এই পুরনো অপকর্ম ও ডিগবাজির ইতিহাস টেলিভিশনের টকশোতে বিভিন্ন সময় তুলে ধরার কারণেই এমপি তার উপর ব্যক্তিগতভাবে ক্ষিপ্ত হয়েছেন। তিনি উল্লেখ করেন, আমির হামজা যদি রাজনৈতিক ময়দান বা দলীয় মঞ্চ থেকে তার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতেন তবে সেটা তিনি রাজনৈতিকভাবেই মোকাবেলা করতেন, কারণ রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে সচরাচর রাজনৈতিক হিসেবেই গ্রহণ করে থাকে। কিন্তু ওয়াজ মাহফিলের মতো ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কে দিয়ে তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়াটি এখন তার জীবনের জন্য সরাসরি একটি বড় হুমকি বা থ্রেটে পরিণত হচ্ছে। জামায়াতের ছায়া মন্ত্রিসভা গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন পরিচিত নেতারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ছায়া মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের তত্ত্বাবধানে এ বিষয়ে সাংগঠনিক কাজ এগিয়ে চলছে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সম্ভাব্য কাঠামো দায়িত্ব বন্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগেই এ বিষয়ে পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। দলটির নেতারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধান বিরোধী দলের অবস্থানে যাওয়ার পর থেকেই ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। এর লক্ষ্য সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিকল্প নীতিগত অবস্থান তুলে ধরা। সম্প্রতি জাপান সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক অনুষ্ঠানে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এই পরিকল্পনার কথা পুনরায় ব্যক্ত করেন। দেশে ফিরে বিষয়টি নিয়ে সাংগঠনিক পর্যায়ে কাজ আরও এগিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। সূত্র অনুযায়ী, সম্ভাব্য এই কাঠামোয় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহ কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হতে পারে। পাশাপাশি সাবেক ছাত্র শিবির নেতাদেরও যুক্ত করার আলোচনা রয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদেরও এই কাঠামোয় যুক্ত করার পরিকল্পনার কথা জানা গেছে। দলটির নেতারা জানান, প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী দায়িত্ব পালন করবেন। তারা সংশ্লিষ্ট খাতের নীতি, বাজেট ও কার্যক্রম বিশ্লেষণ করে দলীয় অবস্থান তুলে ধরবেন।